This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি সৌরভ দাসের অফিসে, আর কারণটা অবভিয়াসলি একাডেমি অফ ফাইন আর্টস, যেটা নিয়ে একটা তোলপাড় চলেছে, চর্চা চলেছে, যুদ্ধ চলেছে। প্রথমে তুমি আমাকে বলো যে এই ছবিটার মুক্তি আটকে যাওয়া এবং সেখান থেকে ছবিটা রিলিজ হওয়া, এই যুদ্ধটাকে তুমি কিরকম ভাবে দেখলে? এটা সারা জীবন মনে থাকবে। অ্যান্ড এবার আমি সবে প্রযোজনা সংস্থা খুলেছি, সো তার আগেই একটা আমার বিশাল বড় একটা ম্যাচ চললো, যদিও বা নিজের প্রযোজনা সংস্থার জন্য নয়, তবে হ্যাঁ নিজের ছবির জন্য। অ্যান্ড আই ফেল্ট, সবাই জানে যারা যারা কাজ করেছেন, যে সবাই জানে যে আই এম আ ভেরি ইনভলভড অ্যাক্টর, কিন্তু ইনভলভ টু দিস স্টেট এটা আমি নিজেও জানতাম না। হ্যাঁ, তো আই গেভ মাই অল, এবং অবভিয়াসলি সবার সাপোর্টের দরুন আজকে ছবিটা মুক্তি পাচ্ছে। তো এর থেকে ভালো কিছু হতে পারে না। আমাদের একটাই পয়েন্ট ছিল যে ছবিটা বানানো হয়েছে যাতে রিলিজ করে, তো সেই সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে আজকে রিলিজ করছে সবার সাহায্যের জন্যই আর কি। সেটা খুবই ভালো লাগছে। প্রথমে তুমি টলিউডে যেরকমভাবে বাংলা ছবি করো সেইটার অ্যানালিসিসটা দেখি, অধিকাংশ সময় আমার মনে হয় যে তোমাকে যে চরিত্রটা দেওয়া হয় সেটা তুমি খুব ভালো করে করার চেষ্টা করো, দারুণ পারফর্ম করো, কিন্তু অনেক সময়ই হয় সেই ছবিগুলো বক্স অফিসে হয়তো হিট হলো না। তুমি কিরমভাবে এটাকে দেখো? আমি অ্যাকচুয়ালি বক্স অফিস বিষয়টা বুঝি না। আমি জানি না অনেকেই হয়তো বোঝেন না, বা হয়তো যারা বোঝেন তারা খুবই দিগ্গজ। বক্স অফিস ভেবে প্রথমত আমি চরিত্রের দিকে যাই না, আমি কারোর নাম দেখে কোনো চরিত্র সিলেক্ট করি না। আমি সবসময় চরিত্রটার মেরিটে চরিত্রটা করতে চাই, এবং যেখান থেকে কিক পাচ্ছি বেসিক্যালি, হ্যাঁ, যে এই চরিত্রটা করে মানে এখানে আমার কিছু দেওয়ার আছে, বা হ্যাঁ সৌরভ দাস এই চরিত্রে অভিনয় করলে সে আলাদা কিছু করতে পারবে বাকি 10 জনের থেকে। এইটা আমার প্রথম ক্যাচ থাকে, যে আমার জায়গায় যদি অন্য কেউ করলে ওটা ওরকম আশেপাশেই থাকবে, তাহলে আমি করতে চাই না খুব একটা। হ্যাঁ, ইদানিং সেটা আরও বেশি, নায়ের সংখ্যাটা অনেক বেড়ে গেছে আর কি। আমি লাস্ট শ্যুট করেছি ফেব্রুয়ারি মাসে, তারপরে আমি আর শুটিং করিনি, মানে আমি অভিনয় করিনি। তো সেক্ষেত্রে এই চুরি ছাড়া কাজ নেই গানটায় আমি এই আবার ক্যামেরার সামনে পৌঁছালাম। তবে তার মাঝখানে ক্যামেরা বলতে শুধু গানের জন্য শ্যুট করছি বা ওয়ারেভার, এই ছোটো ছোটো জিনিসপত্রের জন্যই, তাছাড়া কিন্তু আমি শুটিংই করিনি। তো সেক্ষেত্রে আমার পারসেপশনটা টুয়ার্ডস দিস ফিল্ম, এই বক্স অফিস পুরোটাই ঘিরে থাকে চরিত্রটার উপর। তো আমার কাছে বড় কোনো ডিরেক্টরও যদি ভালো চরিত্র নিয়ে আসে, বা ছোট কোনো ডিরেক্টর বা নতুন কোনো ডিরেক্টর, ছোট ডিরেক্টর নয়, নতুন কোনো ডিরেক্টরও যদি ভালো কিছু নিয়ে আসে, আমি চরিত্রটা দেখি সেই দিকে এগোবো। মৃগয়াতে আমরা দেখেছি যে তোমার একটা দারুণ পারফরমেন্স ছিল, আর তারপরে বিবেক অগ্নিহোত্রীর ছবি, যেটা ফাইনালি এখানে রিলিজ করলো না। আমি সেটাই ভাবছিলাম যে যদি এরকম হয় যে পরপর দুটো ছবি হয়ে গেল, তুমি পারফর্ম করেছো কিন্তু রিলিজ করছে না, তাহলে ব্যাপারটা কিরকম হবে? আমি এটা ভেবেছি, এটা মাথায় আসেনি এমন নয়। হ্যাঁ, এবং আমি জয়ব্রতদের বলেছি, বলে পানাউতিটা কি আমি, এরকম টাইপের একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, বাট বেশি বলছি না, কারণ সত্যি যদি লোকের মাথায় ঢুকে যায়, তাই নাকি? হ্যাঁ, তাহলে একটু অসুবিধা আমারই হবে। তো সেই ক্ষেত্রে আমি এইসব নিয়ে কথাটা অত ওয়াকিবল নয়। বাট হ্যাঁ, মানে আমি তো ইয়ার্কি মেরে ঘনিষ্ঠ আমাদের যে গ্রুপে বা বন্ধু বান্ধবের মাঝখানে বলছি আমি ছবি করলে কি সেটা হলে বেরোবেই না। হ্যাঁ, তো এরকম একটা জোনে পৌঁছে যাচ্ছি মাঝে মাঝেই। একাডেমি অফ ফাইন আর্টসের একটা খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে প্রচুর রক্তে ভেসে যাচ্ছে। এটা নিয়ে একটা খুব ডিবেট চলে যে এই যে এত রক্ত মাখা একটা ছবি, এইটা কি দর্শকের জন্য ভালো নয়, নাকি এটা দর্শকের দেখা উচিত? তুমি কিরকম ভাবে দেখো এটাকে এই ছবিটার নিরিখে? আমার যেটা মনে হয়, সেটা যে গল্প যেটা ডিরেক্টর বা রাইটার যেটা বলতে চায়, সেইটার জন্য যেটা দরকার সেটা দেখাতে হবে। হ্যাঁ, নাহলে সেটা কনভিন্সিং হয় না। হ্যাঁ, যেরকম আমরা প্রথমের দিকে যখন শ্রীদার ছবিতেই যেমন পরমদা ওই গালাগালি দেওয়া সংলাপটা বললো, প্রচণ্ড হিট করলো, সেটা নিয়ে অনেক কথাও হলো, উৎসাহ উঠলো। হ্যাঁ, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছিলো, কারণ আমার মনে হয়েছে যে হ্যাঁ ভাই, আমি তো আমার বন্ধু যদি এরম করতে থাকে, হঠাৎ করে ইংলিশে কথা বলে, তো আমি এটাই বলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওটা রিলেটেবল হয়ে যায় প্রচণ্ড। অ্যান্ড এখন সিনেমার ভাষাটা না ওই লার্জার দ্যান লাইফ থেকে প্রচণ্ড রিয়েলিস্টিক জোনে চলে এসছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দরকার, যেটা দেখাতে হবে, যেটা যে ডিরেক্টর বলো বা রাইটার বলো, সে যেটা পোর্ট্রে করতে চাইছে তার জন্য যেটা দরকার সেটা অ্যাকচুয়ালি করা উচিত। তো সেখানে এই ছবিতে যদি বলো, এই ছবিটায় অ্যাকচুয়ালি এইগুলো প্রত্যেকটা জিনিসই যা যা দেখিয়েছে, যা যা রক্ত, দ্য ভায়োলেন্স, দ্যাট ইজ ভেরি নিডেড, এবং এরম টাইপের একটা ক্ল্যানে এরম ধরনের বিষয় ঘটে। তো সেক্ষেত্রে সেটাই দেখানো হয়েছে। যখন এই ছবিটা আটকে গেল,
প্রথমে যখন মুক্তিতে সমস্যা হলো তখন এরকম একটা থিওরি এসছে যে ছবিটাতে রুদ্রনীল ঘোষ আছেন যিনি একেবারে গেরুয়া শিবিরের অংশ, তুমিও আছো যিনি সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর ছবি করেছে বলে অনেকের এরকম একটা প্রশ্ন ছিল, আচ্ছা সৌরভ কি তাহলে রাজনীতিরও রং পাল্টাচ্ছে, এইসব ধরনের ভাবনাগুলো মাথার মধ্যে আসে। কিন্তু তারপরে যখন ছবির সমস্যাটা সমাধান করার পথে তুমি হাঁটলে এবং যেহেতু ফেডারেশনের দিক থেকেও একটা আপত্তির কথা এসেছিল তাদের কিছু প্রাপ্য বাকি আছে বলে, তাদেরকে তুমি মিট করলে এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে মিটিংয়ে বসলে, সেই জটটা কীরকমভাবে ছাড়লো এবং তোমার মনে কি হলো? এইটা বিষয়টা হচ্ছে মানে কয়েকটা ভুল ন্যারেটিভ দেখছিলাম বেরোচ্ছিল বাইরে। প্রথমত এটা স্টুডেন্ট ফিল্ম না, এটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম না, এখানে একজন প্রযোজক আছে বা ফেডারেশনের অন্য কোনো কারণ আছে এই ছবিটা আটকে দেওয়ার পেছনে, অন্য কারোর হাত আছে, হ্যাঁ এরকম নানান ধরনের ন্যারেটিভ বেরোচ্ছিল। কিন্তু মানে সেই ন্যারেটিভটা হচ্ছে যে একটা রাজনীতির রং আছে, রাজনীতির রং আছে, এই প্রত্যেকটা জিনিসই বেরোচ্ছিল। কিন্তু ফেডারেশনে মানে যেহেতু আমাদের নানান মানে আমরা কি করেছি, আমরা কয়েকটা উইংয়ে চলে গেছিলাম। যেরকম আই ফেল্ট যে আমি ডিরেক্টরকে নিয়ে স্বরূপদার সঙ্গে ডিরেক্টলি বসবো, যে কি অসুবিধা হচ্ছে, মানে কেন কোথায় প্রবলেমটা রাইজ করছে, সেই সমস্ত কিছু। এবং মানে হ্যাটস অফ টু স্বরূপ বিশ্বাস যে উনি পুরো একেবারে বিং ভোকাল অ্যাবাউট ইট, কী অসুবিধা হচ্ছে, কেন এইটা হচ্ছে, এবং সেটা একদম প্রচণ্ড সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সেই জন্য না এই ক্ল্যারিটিটা যেটা প্রথমে হারাচ্ছিল যখন ন্যারেটিভসগুলো এক একটা করে আসছিল, সেইগুলো পুরো ধূলিসাৎ হয়ে গেল। অ্যান্ড আমরা বলতে আমি জয়ব্রত এবং দ্য হোল টিম আমরা বুঝতে পারলাম যে কারণটা কোথায়, মানে এই প্রবলেমের মানে বেসিক মূলটা কোথা থেকে। হ্যাঁ, তো এবার যদি বলো রঙের বিষয়টা আই ডু নট থিঙ্ক একদমই, সেটা তুমি যে কাউকে জিজ্ঞেস করো বা সর্ববিশ্বাসকেও যদি তুমি জিজ্ঞেস করো উনিও একই জিনিস বলবেন, সেইটা কোনো কারণই হতে পারে না। কারণ অভিনয়ে কোনো দিন রং আসার কথাই নয়। হ্যাঁ, সে পার্সোনাল লাইফে তার পলিটিক্যাল ক্যারিয়ারে সে কী করছে বা কে কী করছে, দ্যাট ডাজ নট ম্যাটার। আমরা দেখেছি দেবদার অনেক ছবিতে অন্য রঙের বা পলিটিক্যাল পার্টির মানুষেরা অভিনয় করেছেন এবং সেটা সগৌরবে চলেছে, হিট করেছে, সব কিছু হয়েছে। তো সেক্ষেত্রে এখানেও একেবারেই এটা বেসলেস যে পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশনের জন্য এরকম ঝামেলা হয়েছে, সেটা একেবারেই অন্য কারণ, যেটা অ্যাকচুয়ালি সলভড হয়েছে বলেই ছবিটা বেরোচ্ছে। একটা সময় আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির সঙ্গে, তুমি সেই সময় তৃণমূলে যোগ দিয়েছিলে, এখন আবার পার্থ চ্যাটার্জি খবরে, কারণ তার বন্দি দশা কেটেছে, তাকে আমরা বাড়িতে দেখতে পাচ্ছি। সেই সময়টা ভাবলে তোমার কি মনে হয়? এবং এখন তো তুমি নিজেকে রাজনীতির থেকে সরিয়েই রাখতে চাও, তো সেইটা সম্পর্কে পার্সপেক্টিভটা কি? বয়স কম ছিল, রক্ত গরম ছিল, অনেক কিছু বেশি ভাবছিলাম। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড, যেটা আমি পরে বুঝেছি। আর এরকম এই জগৎটায় ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড তোমার পা বাড়ানোই উচিত না, সেটা তখন বুঝতে পারিনি। তখন এভরিথিং ওয়াজ হাঙ্কি ডোরি এবং আই ওয়াজ থিঙ্কিং কি এভরিথিং ইজ ফলিং ইন ইটস প্লেস। সো নাও আই নো কি এতটা মানে ইজি কোনো কিছুই নয় যে কাজটা আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম করছি। অভিনয় সেটাও নয়, এই ফিল্ম মেকিং পুরো প্রসেসটাও নয়, বা পলিটিক্যাল যে জায়গাটা সেটাও নয়। তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ট্রাইং টু ডু অর হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো সেইটা যদি না হয় সেখানে তোমার যাওয়ার কথাই না। তো আমি কিন্তু যখন ওই 2021-এ যখন আমি জয়েন করেছিলাম, তারপরেই যদি তোমরা দেখো, সবাই দেখলেই দেখবে যে 1-1.5 মাসের মধ্যেই আই ওয়াজ আউট অফ দ্যাট। কারণ আমি বাড়িতে বসে বুঝে গেছিলাম যে মায়ের হাসপাতালে যাওয়ার খবরটাই আমি মিস করে গেছি। 3 দিন আগে বলেছিল যে ভুবন আমি কিন্তু যাবো হাসপাতালে, আমি পরিবারেরই খেয়াল ঠিকমতো নিতে পারছি না, আমি কী করে বাংলার প্রত্যেকটা পরিবারের খেয়াল নেব। তো সেক্ষেত্রে বুঝে গেছিলাম আই হ্যাভ টু বি রেসপন্সিবল টু ডু দিস জব, এটা হিউজ একটা রেসপন্সিবল। তো সেখান থেকেই আস্তে আস্তে আমি সরে এসেছি। আমার অ্যাফিলিয়েশন এই যে তুমি বলছো গোপাল পাঠা বা সেটা তো চরিত্রের জন্য, ওরকম একটা চরিত্র যেখানে দেখা যাচ্ছে আঙুল তুলে কথা বলছি, হ্যাঁ সেটা তো চরিত্রের জন্যই করা আর কি। হ্যাঁ, তো এরপরেও যখন এরকম ধরনের চরিত্র আসবে আই উইল বি মোর রেসপন্সিবল টু দ্য ফ্যাক্ট যে সেটা যাতে ভুলভাল কিছু না ছড়ায় বা আমার মানে আমি যেটা বোঝাতে চাই না বা যেটা আমি এন্ডোর্স করি না সেইটা পৌঁছাচ্ছে, সেরকম কাজ অবভিয়াসলি আমি ভেবে নেব। বাট অবভিয়াসলি মানে এরকম কি ক্যারেক্টার পেলে তো করবোই। একাডেমি অফ ফাইন আর্টস একটা উদাহরণ এই কারণে, অনেক সময় মনে হয় যে ফেডারেশন ছবি তৈরির ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করছে, কিন্তু তারপর যখন তাদের সঙ্গে বসা হয়, মিটিং করা হয়, তখন অনেকের অনুভূতিটা আবার পাল্টে যায়। তোমার ক্ষেত্রে কীরকম হলো এই বিষয়টা? আমি সত্যি কথা বলছি, আমার অনেকে কমেন্টসে অনেক কিছু লিখবে, হ্যাঁ
তো সেটা আমি কোনোদিন, আমি তো ফেসবুক করি না, আমার কিছু যায় আসে না। আমি পুরো ক্ল্যারিটি পেলাম এবং অ্যাকচুয়ালি আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, পারসেপশন চেঞ্জ হয়েছে। কারণ বাইরে বসে না অনেক পারসেপশন তৈরি হতে থাকে। এই যে আমি 3-4 দিন বা 5 দিন বা যতই দিন আমি গেছি, আমি বসেছি, আমি ডিসকাস করেছি কীভাবে ছবি মুক্তি পাবে, আমি পুরোটা বুঝতে পেরেছি। এরকমও কাজ হয়েছে এর মধ্যে যেখানে 9 জন না 10 জন মানুষ নিয়ে, মানে গিল্ডের মানুষ নিয়ে, যে একজন হয়তো বুমম্যান লাগবে, একজন এই লাগবে, একটা ছোট্ট একটা কাজ হয়েছে। সেখানেও কিন্তু বসে এই হচ্ছে আমার বাজেট, এইটার মধ্যে করতে হবে দাদা, কী করব, বা যারা মেম্বার্স আছে তাদের সঙ্গে কথা বলে যে এইটা হচ্ছে বিষয় দাদা, এটা কি হবে, সেখান থেকে কিন্তু সলভ হচ্ছে। তো এমন ভাবার কোনো কারণ নেই যে অবভিয়াসলি একটা বড় বাজেটের ছবি যখন করছো তখন যে গিল্ডের নিয়মাবলী মেনে সেটা তুমি করছো, কিন্তু তোমার কাছে যদি বাজেট না থাকে তুমি কি তার মানে ছবি করতে পারবে না? আমি একেবারেই আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড, করতে পারবে, একদমই করতে পারবে। এবং তোমায় গিয়ে তোমায় বলতে হবে, তোমায় লজিক্যালভাবে তুমি যদি পেশ করো, প্রত্যেক কাজ হবে, প্রত্যেকটা কাজ হবে। তো সেক্ষেত্রে জয়ব্রত অলসো, বিকজ হি হ্যাজ জাস্ট স্টার্টেড, হি ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ইট, যে ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানো যেতেই পারে, বাট সেইটা কারণটা কোথায় ঘেটে যাচ্ছিল বা কী হচ্ছিল সেই বিষয়গুলো বুঝতে হবে। সো আই উড সে যে যারাই ফোনের ক্যামেরা নিয়ে বেরিয়ে যাচ্ছ বা একটা ছোট্ট ক্যামেরা নিয়ে ভাবছো যে হ্যাঁ আমরা এরম টাইপের একটা শর্ট ফিল্ম বানাবো, আমরা একটা ফিল্ম বানাবো, সেটা আমরা রিলিজও পরে করতে পারি, অ্যাবসলিউটলি করতে পারো, কিন্তু সেটা একবার কথা বলে নিয়ে দেখিয়ে নিয়ে বিষয়টা করতে হবে যে আই এম ডুইং ইট আউট অফ মাই পকেট, কারোর কোনো অসুবিধা হবে না, যেটুকু আমি বুঝতে পেরেছি। একজন অ্যাক্টর হিসেবে আমি জানতে চাই, এরকম একটা তত্ত্ব অনেক সময় ঘোরে যে পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল প্রেশার রয়েছে, তুমি যদি শাসক দলের মত মেনে না চলতে পারো তাহলে যে কোনো সময় তুমি ব্যান হয়ে যেতে পারো, এবং এটা ডিরেক্টরদের ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা তোলপাড় মাঝখানটাতে চলেছে। যেহেতু তুমি প্রযোজক হিসেবেও কাজ করছো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে অনেককে আমরা দেখলাম বিরোধিতা করেছেন, আইনি বিরোধিতা করেছেন, কিন্তু তারপর দেখছি তারা নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছেন এবং ভিডিও পোস্ট করে নিচ্ছেন। তোমার এই পুরো পার্সপেক্টিভটা নিয়ে কি মনে হয়, সত্যি কি অভিনেতারা ভয়ে থাকেন নাকি তারা খুব শান্তির সাথে কাজ করেন? দেখো আমি তো কোনো ভয় থাকি না, টু বি ভেরি ট্রুথফুল। দেখো এমন কোনো কাজ করবোই না যাতে আমায় পরবর্তীকালে ভিডিও করে বলতে হয়। হ্যাঁ, প্রথমত এইটা। এবার আমি যেটা বললাম যে কথায় বা আলোচনা করে যে জিনিসটা ফ্রুটফুল হয় বা যে জিনিসটা সলভ হয়ে যায়, বেকার আমি কেন মানে পরিস্থিতিকে অশান্ত করে তুলবো? তো সেটা আমার মনে হয় যে টক ইট আউট, কমিউনিকেশন খুবই, এখানে না কমিউনিকেশনের একটু অভাব আমি যা দেখেছি। হ্যাঁ, যেরকম আমাদের যখন ছবি বন্ধ হয়ে গেছিলো আমরা অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে ক্ল্যারিটি পাচ্ছিলাম না, যতক্ষণ না আমি স্বরূপদার সামনে গিয়ে বসলাম। তো প্রথম 2-3 দিন না বুঝতেই পারছিলাম যে অসুবিধাটা ঠিক কোথায়, কারণটা ঠিক কী। হ্যাঁ, মানে আমি বসে বসে পারসেপশন তৈরি করছিলাম। এইটাই হয় যে মানুষের কোথাও গিয়ে না ইগোটা চলে আসে, আই ফিল যে ইগোটা চলে আসে, কেন আমি যাবো, কেন আমি কথা বলবো, কেন সে এসে বলুক, তার অসুবিধাটা কোথায়। এইসবের মাঝখানে আমার মনে হয় এইসব আমি তো আমার পছন্দ হয় না, মানে আমি গিয়ে কারোর সঙ্গে কথা বললে আমার ইগোটা কোথাও মানে অসুবিধা হচ্ছে, মানে আমি অত বড়ও নই, কেউই অত বড় নয়। হ্যাঁ, আমার মনে হয় যে কমিউনিকেশন সব কিছুই ঠিক করে দেয়, একটা ভালো হেসে কথা বললেও অনেক কিছু সলভ হয়ে যায়। তো আমার মনে হয় যে এই যে ঝড় ঝাপটা অনেক কিছু চলছে, তো সেইটা অ্যাকচুয়ালি ক্যান বি সলভড ইন আ ডে। হ্যাঁ, সেটা যদি জাস্ট কথা বলে, আচ্ছা এইটা অসুবিধা হচ্ছে, দেখো এইটা কিন্তু আমায় করবো, তুমি দেখে নাও। হ্যাঁ, বলছে না এটা তুমি করতে হবে, এটা আমায় করতে হবে, তুমি দেখো কী করবে, তুমি এটা করে, এরকম করে কথা বলে আমার মনে হয় সব কিছু ক্যান বি সলভড। এইটা আমি বুঝে গেছি। এই ছবিটার যে গানটা আমরা প্রথম দেখেছি, সেখানে আমরা দর্শনাকে দেখেছি, ভীষণ সুন্দর দেখতে লাগছে, সবাই বলছে দর্শনাকে হট লাগছে। তুমি আমাকে বলো যে তুমি যখন গানটা দেখেছো, শুধুমাত্র তো সহ অভিনেতা হিসেবে আছো গানটায়, কিন্তু তার বাইরেও তো তোমার দর্শনার প্রতি প্রেম আছে, তোমার কিরকম লাগলো? মানে জানি না, অনেকেই জানে যে শি ইজ আ ব্রিলিয়েন্ট ডান্সার, ট্রেন ডান্সার, খুব সুন্দর তো দেখতে লাগে। আর আমার মনে হয় অদ্ভুত, ওর মধ্যে একটা জিনিস আছে খুবই রেয়ার। এবার আমি তো বলবোই, মানুষজন বলবে হ্যাঁ তুমি তো বলবে, বাট আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে ওই কিউটনেস অ্যান্ড হটনেস একসঙ্গে, এই মিক্সচারটা খুব কমজনের হয়, খুব রেয়ার একটা বিষয়। তো সেইটা শি ক্যান পুল অফ। এবং নাচটাও বা গানটাও প্রচণ্ড ওয়ার্ক করেছে, ভালো হয়েছে। মানুষজন অনেক রিল বানাচ্ছে, পুরোটাই অর্গানিক, কারণ এদের কাছে টাকা নেই ওই পোস্ট বুস্ট পোস্ট হ্যান ত্যান এইসব করার। তো ভালো লাগছে এইটা না, সবাই মিলে ওই অনেস্টির সঙ্গে করেছে। তো আই ফিল, দেখো রিলিজ করছে সবে, কী হবে আমি জানি না, কিন্তু আই ফিল যে অনেস্টির সঙ্গে যে কাজই করবে তুমি লাইফে, দ্যাট উইল পে অফ। আমার মনে হয় যে এই ছবিটা উইল ডু দ্য সেম।
আমরা কিন্তু এই গানটার ক্ষেত্রেও দেখেছি সোশ্যাল মিডিয়া ট্রোলিং, যদিও তুমি ফেসবুক করো না, সেটা খুব ভালো একটা দিক, মাথা ঠান্ডা রাখার জন্য, কিন্তু এক্ষেত্রেও আমরা দেখেছি দর্শনাকেও অনেকে এসে নানা ধরনের মন্তব্য করছে, যার মধ্যে অনেক অশালীন মন্তব্য রয়েছে যেগুলো হয়তো কাম্য নয়, কিন্তু এরকম একটা গান এলে ওরকম ধরনের মন্তব্য আসতেই থাকে ফেসবুকে। সেইটা নিয়ে তোমার পার্সপেক্টিভটা কি? তোমার খারাপ লাগে কিনা, মনে হয় কিনা ওকে আরো বেশি প্রোটেক্ট করা দরকার, নাকি তুমি সত্যি মনে করো যে অভিনেতা অভিনেত্রীদের জীবনের এটা একটা অংশ, এটাকে ডিল করতেই হবে? অ্যাবসলিউটলি, গেট ইউজড টু ইট, আই ফিল। অ্যান্ড এইটা হবেই, মানে এইটা যখন আজকে ও তার আগের দিন যখন ও জামাটা ট্রায়াল দিচ্ছিল কেমন লাগছে, মানে প্রচণ্ড সুন্দর লাগছে, কিন্তু আমি জানি যে এই গানটা বেরোলে এইটা নিয়েই কথা হবে। হ্যাঁ, সো ইটস মানে মানে এইটা হবেই আর কি, মানে এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা না হলে তুমি চমকে যাওয়া উচিত আর কি, কেউ দেখছে না নাকি আমাকে, এরকম টাইপের বিষয়। সো আই এম ভেরি ইউজ টু ইট অ্যান্ড আই এম লাভিং ইট, মানে ওয়েন আই এম সেইং আই এম লাভিং ইট, আই এম লাভিং ইট। এই তো দুদিন আগেই হঠাৎ করে চোখে পড়ে গেল, কেন এখন একাডেমি অফ ফাইন আর্টস অনেক পোস্ট দিচ্ছি, সেটা একটু মাঝে মাঝে ফেসবুকে ঢোকা হচ্ছে, তো ওর থেকে দেখলাম মনামির একটা মনোকিনি পড়া একটা ছবি, তার নিচে মহিলারা সবার থেকে খারাপ খারাপ কথা বলছে, সেইটা থেকে অ্যাকচুয়ালি একটুখানি আমি দেখতে চাই না, চোখে পড়ে গেল, মাথাটা আমার সেখানে গরম হলো যে আচ্ছা পুরুষ মানুষরা বলছে, আমি বাদই রাখলাম ওদেরকে, মানে আমি ছেড়ে দিলাম, মহিলা হয়তো কী করে বলতে পারিস, তো এরকম একটা বিষয় হয়েছিল। তারপর দেখলাম একটা ছেলে আবার ভুলভাল লিখলো কি শৈবাল সরকার তার নাম, হ্যাঁ তুই ফেমাস হয়ে গেলে, শৈবাল সরকার তার নাম। তো সেইখানে আমি লিখলাম, তার কমেন্টের নিচে ওকে লিখিনি, মানে আমি এমনি লিখলাম যে এখানে মহিলারা অনেক কিছু বলছে দেখলাম, যে মনোকিনি পড়ে কি, বা ছেলেদেরকেও বললাম তোমাদের বউকে কি এত সুন্দর লাগে না যে ওকে এত সুন্দর লাগছে বলে লিখছো। সেখানে একজন লিখলো দর্শনাকে আবার মেনশন, মানে মিন করে যে ওকে ভুলভাল কথা বললেই বললো। আমি তখন তার টেক্সটে ওই শৈবালকে লিখলাম যে তোমার নামটা শুধু এফিডেভিট করে সইটা সরিয়ে দাও, তারপর কথা বলবো। তো এই আর কি, ওইটুকু করে আমি পালিয়ে গেলাম, আর আমি নেই আবার হয়তো 3 মাস পর ঢুকবো। হ্যাঁ, তোমার কাছে যখন কোনো ইন্টারেস্টিং চরিত্র আসে, তুমি তো সত্যি খুব ভালো করে কাজ করার চেষ্টা করো, সামনের 5 বছরটাকে কিভাবে সাজাতে চাও? প্রযোজক হিসেবে তো ইন্টারেস্টিং কিছু করতেই চাও, প্লাস গান নিয়ে অনেক কিছু করতে চাও, অভিনয়ও করতে চাও, এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবনাটা কি? অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেটা আমার সবসময় আমি ভেবে এসেছি, এবং আমি সবসময় যখন আমার 25 বছর বয়স ছিল, আমি সবসময় মেড ইট আ পয়েন্ট যে যখন আমি 30 হব, সেই 25 বছরটা যাতে প্রাউড হয় ওই 30 বছরের সেই ছেলেটাকে দেখে। সেম আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আই শুড বি প্রাউড অফ দ্য পার্সন দ্যাট আই অ্যাম 5 years ডাউন দ্য লাইন। অবভিয়াসলি প্রযোজনা সেটা আমি প্রচণ্ড সিরিয়াসলি নিয়েছি, ইটস হিউজ, মানে বোঝার এত জায়গা, সেটা আমার শিখতে শিখতে 1-2 বছর এমনিই কেটে যাবে মিনিমাম, সেইটা একটা জায়গায় প্রচণ্ড সিরিয়াসলি নিয়েছি। গান বাজনাটা একটা ব্যান্ড করছি, সেটা জানতেই পারবে যখন পুরোপুরি সব ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমি আমার রেস্টুরেন্ট যেহেতু আছে, সেটাও এক্সপ্যান্ড করার কথা ভাবছি। সো আমার কাছে খুবই না একটা অদ্ভুত জিনিস হয়, আমি দেখেছি লাইফে, যে আমার কাছে যখন মনে হয় কোনো দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আমি না ওই দরজায় ধাক্কা দিই না, আমি আরও 3টে দরজা এরকম করে পেরেক টেরেক নিয়ে বানাতে শুরু করে দিই, যে এই দরজাটা আমি নিজেই খুলবো, এই দরজা আবার ওইটা বন্ধ হবে, আমি আরেকটা দরজা। আমি কোনোদিন চুপচাপ বসি না, সেটা একটা দর্শনার একটা রেগে যাওয়ার কারণ, হালকা সময়টা স্বাভাবিক। তুমি ইফ ইউ আর ইনটু সো মেনি থিংস, তোমার সময়টা তো একটু অল্প পাবেই আর কি। বাট হ্যাঁ, মানে এই 40-45 অবধি তো যা করার করে নেবো, তারপরে তো পুরোটাই ঘুরবো। এটা আমি তোমায় জিজ্ঞেস করছিলামই যে বিয়ের ঠিক কত মাস পর থেকে ঝগড়াটা শুরু হয়? 7-8 মাস নিশ্চয়ই ঝগড়া হয় না? না, ওই হানিমুন পিরিয়ডটা বলছো? আমি টাচউড, যে দর্শনার সঙ্গে কিন্তু আমার ঝগড়াটা, মানে আমরা দুজন যদি যে ঘরে থাকি বা বাড়িতে থাকি, হয়ে গেল 2 বছরের উপরে, 15ই ডিসেম্বর 3 বছর হবে, হ্যাঁ, কি বাইরের লোকটা কিন্তু বুঝতে পারবে না আমরা আছি কি নেই। হ্যাঁ, টাচউড, মানে ওরকমই আর কি জোনে। হ্যাঁ, রাগ ঝগড়া কি হয় না, হ্যাঁ সেটা তো হয়, কিন্তু কোনোদিনই আমাদের ওরকম এসক্যালেট করে না আর কি, কারণ আমি খুব চুপ, আমাকে দেখে বোঝা যায় না, আমি কিন্তু বাড়িতে পুরো চুপ, তো যাই হচ্ছে আর কি আমি চুপ, কারণ আমি জানি ওইটা থিতিয়ে যাবে। আর কোনো কিছুই আমরা পরের দিন সকাল পর্যন্ত নিয়ে যাই না, যেটাই হয় সেই রাত্রিবেলাটাই শেষ হয়েছে, সকালবেলা একদম নিউ ডে, ওরকম করেই ব্যাপারটাকে ট্রিট করছি, খুব বেসিক জিনিসগুলো ঠিক রাখছি, তাতেই দেখছি ঠিকঠাকই হচ্ছে। ওকে, আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে এত ঝড় ঝাপটার পরে তুমি একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে কি বলতে চাও দর্শকদের? কারণ আমরা দর্শকদের অনেককে দেখেছি যারা ফেসবুকে এসে কিন্তু পুরো বিপ্লব করেছে এই ছবিটা নিয়ে। আমি এরকম কমেন্ট দেখেছি, অনেকে লিখেছেন যে এই ছবি যদি রিলিজ না করে তাহলে আর কোনোদিন কোনো বাংলা ছবি দেখবো না। কিন্তু আবার অনেক সময় এরকমও হয় যখন ছবিটা রিলিজ করলো
তারা যে হল ভরার জন্য পুরো সঙ্গে সঙ্গে চলে আসছেন এরকম নাও হতে পারে। এই দুটো দিকই মাথায় রেখে তুমি কি বলতে চাইবে দর্শকদের? আমি এটাই বলবো যে একদম সত্যি কথা বলতে জয়ব্রত দাস যিনি ডিরেক্টর এবং দ্য ট্রুপ দ্য ফিউচার অফ আওয়ার ইন্ডাস্ট্রি। যদি এরকম পরিস্থিতি ক্রিয়েট হয় যেখানে ওর ছবি চলছে না বা ও যে স্বপ্নটা দেখছে সেটা ছবি ভালো বানানো, আমি ভালো বানানোটা ধরেই নিচ্ছি, ভালো বানানোর পরও চলছে না, প্রযোজক ওর কাছে আসছে না, সেই ওকে একটা ছোট ক্যামেরা নিয়ে ঘুরতে হচ্ছে, ও কিন্তু বেশি দিন এখানে থাকবে না, সে চলে যাবে বাইরে গিয়ে দেখবে একটা লাপাতা লেডিজের মতো সিনেমা বানাবে এবং সে তারপরে হিট হয়ে যাবে। তো উইল মিস আউট অন দিস কাইন্ড অফ ট্যালেন্টস। তো সেইটা যাতে না হয় আমি সেটাই আপনাদেরকে বলবো যে ছবিটা হলে গিয়ে দেখুন। একাডেমি অফ ফাইন আর্টস একটা 40 জনের স্টুডেন্ট আর কি, তারা মিলে সে FTII, SRFTI, MIT পুনেরও ছেলে আছে, তো সবাই মিলে অ্যাকচুয়ালি এই ছবিটা বানিয়েছে এবং খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেইটা হচ্ছে যে মানুষজন যারা লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, এটা পুরো অর্গ্যানিক যে মুভমেন্টটা হয়েছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ যে পাশে ছিলেন। যখনই ওই আমরা ইদানিং ফেসবুক খুব করেছি, যখনই দেখেছি খুললেই শুধু এইটা নিয়েই কথা হচ্ছে, তো মুভমেন্ট বলবো না, মুভমেন্টটা প্রচণ্ড রেভলিউশনারি একটা কথা। আমি বলবো যে এই যে আপনারা সোচ্চার বলতে পারি, এই যে খবরটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আপনাদের ফ্রেন্ড লিস্টের কাছে পৌঁছে দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এর সঙ্গে একটা কথা বলবো, এইখানে কাজ থামলে হবে না। আমরা দেখে নিয়েছি বুক মাই শোতে সবার থেকে বেশি লাইক আমাদের ছবিতে 4.1K লাইকস অ্যাজ অফ দিস মর্নিং, বাট অতটা কিন্তু বুকিং হয়নি, আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, শুধু লাইক দিলে হবে না, এবার টিকিটটা কাটতে হবে, এবার আপনাদেরকে ওই 200 টাকাটা খরচা করতে হবে, যেটা আপনাদের এদিক ওদিক গেলেই খরচা হয়ে যায়। হ্যাঁ, 200 টাকাটা সিনেমা দেখতে যাওয়ার সময় অনেক টাকা মনে করলে হবে না, একটুখানি মানে টাকা এখানে ব্যয় করুন, দেখবেন পুরোটাই আপনারা রিটার্ন পাবেন। আমরা কোনো কিছুই ফ্রিতে পাওয়ার কথা নয় আর কি লাইফে।